নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আজকের দ্য বিগ স্টোরিতে আমরা এমন এক জায়গার কথা বলবো যাকে বলা হয় পশ্চিমবঙ্গের রাজনীতির এপিসেন্টার, ভবানীপুর বিধানসভা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নম্বর 159। এখানে শুধু ভোট হয় না, এখানে ইতিহাস লেখা হয়। কিন্তু 26-এর এই লড়াইটা শুধু রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে কোনো বিশাল অ্যারিথমেটিক কিংবা অঙ্কের খেলা? আপনি কি জানেন ভবানীপুরের ভোটার লিস্ট থেকে প্রায় 51,000 নাম মুছে ফেলা হয়েছে? ঠিক শুনছেন, 2.5 লক্ষ ভোটারের এই কেন্দ্রে ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে 1.6 লাখে, 1,60,000-এর কিছু বেশি। কেন এই বিশাল পরিবর্তন? কার ইশারায় নামগুলো বাদ গেল? ইলেকশন কমিশন বলছে এটা ক্লিনিং বা বিশেষ নিবিড় সংশোধন কিংবা SIR এর পরিণাম। কিন্তু তথ্যের গভীরে গেলে এক চাঞ্চল্যকর সত্যও বেরিয়ে আসছে। আমাদের হাতে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট বলছে এই ডিলিট হওয়া নামগুলোর মধ্যে একটা বিশাল অংশ একটি বিশেষ সম্প্রদায়ের। গবেষণায় দেখা যাচ্ছে ভবানীপুরে মুসলিম ভোটারদের হার প্রায় 20%, কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার তালিকায় তাদের হার 40.1%। অর্থাৎ জনসংখ্যার তুলনায় দ্বিগুণ নাম বাদ পড়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর। নিছক কাকতালীয় নাকি কোনো বড় নকশার অংশ? 21-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 58,835 ভোটের ব্যবধানে। কিন্তু 24-এর লোকসভা ভোটের লিড বলছে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র 8,000 থেকে 12,000-এ। আর এবার লড়াই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর। আমি আপনাদের কাছে বলবো, এটা বিধানসভার নির্বাচন। এই নির্বাচনে অন্তত আপনারা ভবানীপুর কেন্দ্রে, আমাকে তো বলবো না, তৃণমূল জোড়া ফুলকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে নিশ্চয়ই আবেদন থাকবে। আমার চিহ্নটা 2 নম্বরে আছে, যেটা ভিক্টরি চিহ্ন। কারণ আপনারা জানেন গভর্নমেন্ট আমরাই করব। চুনাव हो गया कभी 2 दिन पहले। निश्चिंत থাকুন, आई कैन रेस्ट एश्योर यू ऑल ऑफ यू। बहुत बढ़िया हुआ, 153 सीट में हम 100 क्रॉस कर दिया। आउट जो 150 आसन में इलेक्शन है, इसमें आप लोग को देना है सबको, तो हमारा 2/3 मेजोरिटी हो जाएगा। और नहीं तो ये लोग क्या करते हैं, थोड़ा सा मेजोरिटी रहने से बेचता है, खरीद करता है। ऐसे महाराष्ट्र गवर्नमेंट तोड़ दिया, ऐसे गुजरात गवर्नमेंट तोड़ दिया। इसी के लिए हम चाहते हैं हॉट सीट में आप तृणमूल कांग्रेस को और जोड़ा फुल को भोट दो। आज के आबार सकाल बेलाय আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এইসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো? আমি এটা আইডিয়া করছি। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বউ এই গেছে, তোরা ক্যাচ করা করবি। আমার নন্দীগ্রামের সেই হাই ভোল্টেজ লড়াই কি এবার কলকাতার রাজপথে ফিরে আসছে? শুভেন্দু অধিকারীর রণকৌশল কি তার দিদিকে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের পাড়েতেই আটকে রাখা? আজ আমরা ডিকোড করব ভবানীপুরের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গলি আর প্রতিটি ডিজিটাল সিগন্যালকে। ভবানীপুরকে কেন মিনি ইন্ডিয়া বলা হয় জানেন? সেটা বুঝতে গেলে আপনাকে ডেমোগ্রাফিকটা দেখতে হবে। 100% শহুরে এলাকা, 100% আরবান, যেখানে কলকাতা কর্পোরেশনের 8টি ওয়ার্ড রয়েছে। কিন্তু এই ভোটার লিস্টের সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিছু বিতর্ক সৃষ্টি করে দিয়ে গেছে। 2025-এর ডিসেম্বর মাসে ভবানীপুরে ভোটার ছিল প্রায় 2 লক্ষ। জানুয়ারি ও ফেব্রুয়ারি 2026-এর পর সেই সংখ্যা এসে ঠেকেছে 1.6 লাখে, মানে 1,60,000-এ। 44,000 থেকে 51,000 ভোটারের নাম কেন বাদ গেল? কমিশনের তালিকায় এদের বলা হয়েছে ASDD, অর্থাৎ যারা অনুপস্থিত, অ্যাবসেন্ট, অন্যান্য জায়গায় চলে গিয়েছে, শিফটেড, মৃত, ডেড, অথবা যাদের নাম দুবার আছে, ডুপ্লিকেট, ASDD। কিন্তু সবচেয়ে ভয়াবহ তথ্যটি হলো যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি, অদ্ভুত একটা ব্যাপার, যারা যৌক্তিকভাবে অসঙ্গতিপূর্ণ ক্যাটাগরিতে পড়েছেন তাদের মধ্যে 52% ভোটারই মুসলিম। যে কেন্দ্রে একটি সম্প্রদায়ের জনসংখ্যা মাত্র 20 থেকে 22%, সেখানে এই তালিকায় তাদের নাম অর্ধেকের বেশি কেন?
অনেকে বলছেন, রাজনৈতিক বিরোধীরা অনেকে বলছেন, ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা টার্গেটেড ডিলিশন। ভবানীপুরের ধর্মীয় বিন্যাসটা একবার দেখে নিন। হিন্দু প্রায় ৭৪.৩%, মুসলিম ২১.৯%। ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনোদিন ভোট কিংবা ভোটের জন্য আমায় এই ধর্মীয় সংস্করণ কিংবা এই ধর্মীয় ডেমোগ্রাফি বলতে হবে, এটা আশা করিনি। এটা গণতন্ত্রে এর কোনো স্থান নেই, ভারতের সংবিধান এই স্থানটা দেয় না। কিন্তু কি করবেন বলুন, আমাদের নেতারা এখন এমন ক্লাসে নেমে গেছে যখন এটাই এখন আপনার রুজি রুটির থেকে অনেক বেশি বড় ইস্যু হয়ে গেছে। ফ্যালাসি। আমরাই এই নেতা বানিয়েছি, এই ধর্মের নামে রাজনীতি করার নেতাদের আমরাই বানিয়েছি, এদের পথ প্রশস্ত করেছি আমরাই। তাই আজ কপালই চাপড়াতে হবে, লজ্জা লাগলেও ন্যাশনাল টেলিভিশনে বসে পড়তে হবে ভোটের আগে একটা কেন্দ্রে কত শতাংশ হিন্দু আর কত শতাংশ মুসলিম। মানুষ না, একেবারে তাদের ধর্মীয় পরিচয়। যা বলছিলাম, হিন্দু ৭৪.৩%, মুসলিম ২১.৯% এবং বাকি অংশে রয়েছেন শিখ, জৈন ও খ্রিস্টানরা। সাদর ইনস্টিটিউটের রিপোর্ট বলছে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ৩,৮৭৫ জন ভোটারের মধ্যে ১,৫৫৪ জনই মুসলিম। গবেষক সাবির আহমেদ বলছেন ২০% মানুষের মধ্যে ৪০%-এর নাম কাটা যাওয়াটা বিশাল অসামঞ্জস্যের ইঙ্গিত দেয়। এদিকে তৃণমূল দাবি করছে বিজেপি জানে কোন সম্প্রদায় তাদের ভোট দেবে না, তাই সুপরিকল্পিতভাবে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপির যুক্তি হলো এই ঘন বসতিপূর্ণ এলাকায় প্রচুর ভুয়ো ভোটার বা ঘোস্ট অ্যাড্রেস ছিল, যা এবার পরিষ্কার করা হয়েছে। শুধু ভবানীপুর নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৩০ লক্ষ আনম্যাপড ভোটার রয়েছে, যাদের তথ্য ২০০২ সালের পর আর আপডেট করা হয়নি। ভবানীপুরের মতো ভিআইপি সিটেও যদি এত অসঙ্গতি থাকে, তবে বাকি বাংলার কি অবস্থা? এলগিন রোড, চক্রবেড়িয়া, ল্যান্সডাউন, এই এলাকাগুলো ভবানীপুরের অভিজাত্যের প্রতীক। ল্যান্সডাউন, এলগিন রোড, হাই সোসাইটি স্নবস। এখানে গুজরাটি, মারওয়ারি এবং পাঞ্জাবিদের এক বিশাল প্রভাব রয়েছে অবাঙালি ভোটের। বিশেষ করে শিখ সম্প্রদায়ের জন্য হরিশ মুখার্জি রোড কলকাতার অন্যতম প্রধান কেন্দ্র। জান না নাকি বলবন্ত সিং ধাবায়? জানতো তো? হোয়াট ইজ বলবন্ত সিং ধাবা? পাশে গুরুদুয়ারাটাই বাকি। এখানে শিক্ষার হার ৯২%-এর ওপরে। এসএসকেএম হাসপাতাল থেকে শুরু করে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট সবই এই কেন্দ্রের সম্পদ। কিন্তু এই অভিজাত্যের পাশেই রয়েছে বস্তি বা ঘন বসতিপূর্ণ এলাকা, যা ভবানীপুরের রাজনীতির আসল নির্ণায়ক নির্ধারক। একদিকে যেমন শাইনিং স্নবিটি টবিটি আপার ক্লাস ক্যালকাটা রয়েছে, তেমনই একেবারে মাটির মানুষ গ্রাসরুট লেভেল কলকাতাও রয়েছে ভবানীপুরে। তাই ভবানীপুরে হাই রাইজ এবং স্লাম এই দুটোই রয়েছে, এবং স্লাম হলো নির্ণায়ক। ভবানীপুর মূলত দুটি ভাগে বিভক্ত, স্লাম বনাম হাই রাইজ। একদিকে ওয়ার্ড ৭৭ ও ৮২, যেখানে সংখ্যালঘুরা এবং শ্রমজীবী মানুষরা থাকেন। অন্যদিকে ওয়ার্ড ৭০ অ্যান্ড ৭৪, ৭০ এবং ৭৪, যেখানে বিজনেস এলিট বা অবাঙালি ব্যবসায়ীদের দাপট। এই দুই মেরুর লড়াই এবার কোন দিকে ঘুরবে? বস্তি এলাকাগুলোতে তৃণমূলের শক্তি হলো সরাসরি যোগাযোগ, একদম 1-on-1। ওয়ার্ড ৮২-র কথা ধরুন, বা ফিরাদ হাকিমের ঘরবাড়ি। এখানে প্রচার চলে গলি থেকে গলি। তৃণমূলের হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো সরাসরি আর্থিক সুবিধা প্রদানকারী প্রকল্পগুলো, যেগুলো মানুষ পায় এবং অন স্পট উপকৃত হয়, ক্যাশ এন্টাইসমেন্টস। অন্যদিকে হাই রাইজ অ্যাপার্টমেন্টগুলো, সেখানে বিজেপির প্রচার ডিজিটাল, গেটেড কমিউনিটি। তৃণমূলের ফিজিক্যাল অ্যাক্সেস অনেকটাই কম, তাই বিজেপি সেখানে হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব অ্যাডের মাধ্যমে আরবান ডিকে কিংবা আরবান যে পপুলেশন বা শহুরের আবক্ষের কথা বলছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের লিড যে বিপুলভাবে কমেছে, তার কারণ কিন্তু এই হাই রাইজ ওয়ার্ডগুলোতে বিজেপির শক্ত অবস্থান। কিন্তু মনে রাখবেন, ২৪-এর ভোট ছিল দিল্লি থেকে বসবে তার ভোট, আর ২৬-এর ভোট এই ভোট বাংলার মসনদের ভোট। তাই মানুষ ২৪-এ লোকসভাতে যেভাবে ভোট দেয়, বিধানসভাতে সেভাবে ভোট দেয় না। এখানে অবাঙালিরা, বিজনেস এলিটসরা, তারা ভোট দেওয়ার আগে ভাববে এবং দেখবে বাংলায় বসে, নিজের বাড়িতে বসে, নিজের ব্যবসা ক্ষেত্রে তারা কি কি সুবিধা পাচ্ছে।
শুভেন্দু অধিকারীর টার্গেট হলো এবার সেই লিডকে আরো বাড়ানো এবং তৃণমূলের গলিভিত্তিক দুর্গগুলোকে ভেঙে দেওয়া। আর বলতে ঝালমুড়ি খেয়েছে, ঝাল লেগেছে, ঝাল লেগেছে, বল ঝাল তো বুঝবে 4 তারিখে কাউন্টিং এর পর রেজাল্ট খুলবে আর দেখবে। নন্দীগ্রামে ছিল, ভোটারদের আন্ডার এস্টিমেট করবেন কেন? ছিল রাজ্যের জন্য ছিল। আমি নভেম্বর মাস থেকে এই পিরিয়ডে আমার এই 40-50টা অ্যাসেম্বলি হবে, আর এই সেকেন্ড ফেজে আমি বেশি পারবো না। আমি 3-4টে বড় জোর করতে পারবো, কারণ আমি ভবানীপুরে কনসেন্ট্রেট করব। কিন্তু আমি নভেম্বর মাস থেকে 150 অ্যাসেম্বলিতে গেছি, 150টা অ্যাসেম্বলিতে। আমি সেক্ষেত্রে আমার লক্ষ্য রাজ্য পরিবর্তনের, আমাকে পার্টি দায়িত্বও দিয়েছিল, আমার নিজের ইচ্ছাও ছিল, আমি সে কাজটা করেছি। দেখা যাক। তৃণমূল কংগ্রেসই 2024-এ 12,000 ভোটে এগিয়েছিল, কিন্তু 58 এবং 12-র মধ্যে যে তফাৎটা আছে সেই তফাৎটা আরও কমিয়ে আনতে চায় শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর রেকর্ড মার্জিনে জিতেছিলেন 58,000 ভোট। তবে 2024-এর ফলাফলে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। লোকসভা ভোটের লিড কমে যাওয়ার অর্থ হল মধ্যবিত্ত বাঙালি এবং অবাঙালি ভোটারদের একটি অংশ বিকল্প ভাবছে। শুভেন্দু অধিকারীর ভবানীপুর থেকে দাঁড়ানোর পেছনে একটি বড় কৌশল হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের আসনে আটকে রাখা, অর্থাৎ তিনি যেন ভবানীপুর নিয়ে বেশি ভাবেন, যাতে রাজ্যের বাকি 293টি আসনে প্রচার করার সময় তিনি কম পান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হতে দেননি। অন্তত আগামীকাল প্রচারের শেষ দিন, 6টার মধ্যে প্রচার শেষ করে দিতে হবে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সর্বত্র ঘুরে এসছে। এবার কি তবে ভবানীপুরে সাইলেন্ট ভোটার ফ্যাক্টর কাজ করবে? বিশেষ করে ওয়ার্ড 71, ওয়ার্ড 72 এবং 73, যেগুলো না পুরোপুরি বস্তি আর না পুরোপুরি হাইরাইজ। এই সাবেকি উত্তর কলকাতার ধাঁচের এলাকায় থাকা মধ্যবিত্ত বাঙালি ভোটার, তারাই কিন্তু এবার আসল সুইং ফ্যাক্টর। কলকাতা এবং পার্শ্ববর্তী আরবান বেল্টে 2024-এর আন্দোলনের একটি রেশ রয়ে গেছে। আরজিকর ইস্যু হোক বা সিভিক ভলেন্টিয়ার কালচার, মধ্যবিত্ত সমাজের অসন্তোষ এবার ইভিএমে প্রতিফলিত আদৌ হবে কি? অনেকে বলছেন হ্যাঁ, অনেকে বলছেন না। ভবানীপুরের ভোটাররা অনেক বেশি শিক্ষিত এবং সচেতন। এখানে রাজনৈতিক বিতর্কের মানও আলাদা। বিজেপি যেখানে ডাবল ইঞ্জিন গ্রোথের কথা বলছে, তৃণমূল সেখানে বাংলার মেয়ে বনাম বহিরাগত ন্যারেটিভ তুলে ধরছে। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে 29শে এপ্রিল সকাল 11টার ভোটদানের হারের মধ্যে। অনেকে বলছেন হাই রাইজ ওয়ার্ডগুলোতে, মানে 70-74, সেখানে ভোটদানের হার ভালো হবে। 65% পেরোনো মানেই কিছু একটা পতনের দিকে যাওয়ার কথা। কার পতন কেউ জানে না। আর যদি বস্তি অঞ্চল কিংবা বস্তি এলাকার হার 75% ছাড়িয়ে যায়, তার মানে প্রত্যাবর্তন। উত্তর লুকিয়ে আছে সময়ের গণিতিক সমীকরণে, এবং তার সঙ্গে আরও একটা খুব বিশেষ ব্যাপার রয়েছে। ভবানীপুর তো শুধু শুরু। 29শে এপ্রিল দ্বিতীয় দফায় মোট 142টি আসনে ভোট। কলকাতা থেকে ডায়মন্ড হারবার, বিধাননগর থেকে জঙ্গলমহল, পুরো দক্ষিণবঙ্গ এবার যুদ্ধের ময়দানে। নদিয়া এবং উত্তর 24 পরগনার মতুয়া ভোট কি এবার সিএএ নিয়মের পক্ষে যাবে, নাকি ভোটার লিস্ট থেকে নাম কাটার ভয়ে তারা পিছিয়ে আসবে? তৃণমূল বলছে এই ডিলিশন হলো এনআরসির রিহার্সাল। मैं मতুआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। এই যে ঠাকুরনগরে গিয়ে মতুয়া সমাজের কাজে, যেটা মতুয়া সমাজের কাজে আসবে, মতুয়া সমাজকে যে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে ভারতীয় জনতা পার্টি, সেটা সমাধানের কত কথা নেই, যত নাটুকে কথাবার্তা। প্রধানমন্ত্রী আগের দিন যোগী আদিত্যনাথ বলেছেন
তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা স্বামী বিবেকানন্দ বলেছেন। নেতাজির নামটা উনি তো ভুলে গেছিলেন। সেই ড্যামেজ কন্ট্রোল করতে এখন রোজ প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন নেতাজি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন যে মতুয়ারা স্বাধীন ছিলেন, সসম্মানে ছিলেন, অধিকার ছিল, তাদের আকাশে কালো মেঘ পাঠিয়ে দিয়েছে বিজেপি। নাগরিকত্ব অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। আজকে কোনো বিজেপি নেতাকে বলতে হচ্ছে যে এটা তাদের স্যাক্রিফাইস, আত্মত্যাগ। কিসের আত্মত্যাগ? একজন জেনুইন ভোটার কোন সাহসে তাদের নাম কেটেছেন? কোন লজ্জায়, কোন মুখে তাদের সামনে এসে ভোটের কথা বলছেন? প্রথম কাজ ছিল ওনার মতুয়াদের কাছে ক্ষমা চাওয়া ঠাকুরনগরে দাঁড়িয়ে, যে আমাদের ভুলে, আমাদের জন্য আপনাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই। শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য এসব নাটুকে সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। জঙ্গলমহলে এবার নতুন রসায়ন হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 2026-এর সফর সাঁওতাল ভোট ব্যাংকে বিজেপির অক্সিজেন দিয়েছে। অন্যদিকে বিধাননগর বা সল্টলেকের মতো জায়গায় হাই রাইজ ডিসকন্টেন্ট চরমে। গোটা রাজ্যে এসআইআর সংশোধনের ফলে প্রায় 90 লক্ষ নাম বাদ পড়েছে। এই বিশাল সংখ্যার মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো কিনা তা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ভবানীপুর থেকে বাঁকুড়া যেখানে নাম কাটা গেছে সেখানে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন। নাকি একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরির এক জরুরি পদক্ষেপের কারণে তাদের ভুল বোঝানো হয়েছে, কেউ জানে না। তবে এই 90 লক্ষ ভোটারের ভাগ্য 2026-এর সরকার গড়ার পেছনে যে কাজ করবে সেটা আমরা সবাই জানি। ভবানীপুর শুধু একটি বিধানসভা কেন্দ্র নয়, এটি পশ্চিমবঙ্গের একেবারে নারীর স্পন্দন, হৃদস্পন্দন। এখানে তৃণমূলের জমি শক্ত করেছে 20% সংখ্যালঘু এবং 30% একনিষ্ঠ বাঙালি হিন্দু ভোটার। কিন্তু বিজেপির নজর সেই অবাঙালি এবং সাইলেন্ট বাঙালি মধ্যবিত্তের দিকে, যারা পরিবর্তনের প্রত্যাশী। 29শে এপ্রিলের লড়াইটা শুধু দুটি দলের নয়, দুটি আদর্শের এবং হাজার হাজার অ্যারিথমেটিক্যাল ফ্যাক্টরসের। আমরা কোনো ভবিষ্যৎবাণী করব না, কিন্তু ডেটা বলছে ভবানীপুর এবার এক অদৃশ্য উত্তেজনার উপর দাঁড়িয়ে আছে। ভবানীপুরে এবার ভোট মানে 51,000 নামহীন ভোটারের দীর্ঘশ্বাস বনাম নতুন ভোটারদের উচ্ছ্বাস। দিদির নিজের পাড়ায় কি পদ্ম ফুটবে নাকি ঘাসপুল তার জমি ধরে রাখবে? 29শে এপ্রিল ইভিএমই বলবে শেষ কথা। এবং 4 তারিখ জানতে পারবেন ফাইনালি কি হবে। আর একটা কথা আপনাদের না বললেই নয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেমেছিলেন সরাসরি ভবানীপুরে। কি দেখলাম আমরা ভবানীপুরে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি তার ঘরের মেয়ে, তিনি সেইখানকার মেয়ে, তিনি সেখানে নিশ্চয়ই পুরো ব্যাপারটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন। এটাই হলো ভবানীপুরের মেন লক্ষ্য। ভবানীপুরে কি হবে সেটা বলবে একেবারে আম জনতা 4 তারিখ। কিন্তু তার আগে একটা জিনিস মাথায় রাখবেন, ভবানীপুর মিনি ইন্ডিয়া। ভবানীপুরের রেজাল্ট কি 2029-এ ভারতের কোনো পথ নির্দেশন করবে? ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।